আমরা এই স্ট্যাক নোড ডেটা স্ট্রাকচারটিকে স্ট্যাক হিসেবে ডিফাইন করছি। সো এরপর থেকে আমরা আমাদের প্রোগ্রামে স্ট্যাক ডেটা টাইপটি ব্যবহার করব। আমরা চাইলে এই ডেফিনেশনে স্ট্যাক নোডের ভিতরেও এখন স্ট্যাক নেক্সট ব্যবহার করতে পারি। সো আমরা আমাদের মূল ডেটা স্ট্রাকচারটি তৈরি করলাম। এই ডেটা স্ট্রাকচারটির কাজ হচ্ছে আমাদের কমপ্লিট যে স্ট্যাক থাকবে তার একটি ইন্ডিভিজুয়াল নোডকে পয়েন্ট করা। পাশাপাশি আমরা টাইপ ডেফ করে আমাদের একটি নতুন ডেটা টাইপ তৈরি করে নিলাম স্ট্যাক হিসাবে, যাতে আমরা প্রোগ্রামে ভবিষ্যতে আরো সহজে বা সংক্ষেপে এই ডেটা স্ট্রাকচারটিকে ডিক্লেয়ার করতে পারি। তো এই পর্যায়ে আমরা আমাদের একটি স্ট্যাক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আমি আমার স্ট্যাকের নাম দিচ্ছি এস। ট্রেডিশনালি আমরা চাইলে এখানে হেড ভ্যারিয়েবলও ডিফাইন করতে পারতাম, তবে আমরা আমাদের প্রোগ্রামের বাকি অংশে একটি স্ট্যাক ডিজাইন করব, বা একটা স্ট্যাকের মধ্যে আমরা পুশ, পপ, টপ, সাইজ, এমটি এ ধরনের অপারেশনস গুলো ব্যবহার করব। তো আমরা এই স্ট্যাকটির নাম ব্যবহার করব এস হিসেবে। অবশ্যই আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু পয়েন্টার ব্যবহার করে এই স্ট্যাক ডেটা স্ট্রাকচারটি তৈরি করতেছি, এই জন্য আমাদের যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তাদেরকে ডিনোট করার জন্য অ্যাকচুয়ালি আমরা অবশ্যই পয়েন্টার ভ্যারিয়েবল ব্যবহার করব। এছাড়াও আমি যে স্ট্যাকটি তৈরি করছি, এই স্ট্যাকটির ফার্স্ট যে নোডটি থাকবে, যাকে আমরা চাইলে হেড নোডও বলতে পারি, সেটাকে ডিনোট করার জন্যই আমরা এখানে এই এস ভ্যারিয়েবলটিকে ডিফাইন করলাম। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কখনো যদি আমরা একটি পয়েন্টার ডিফাইন করি, তাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে। যদি এমন হয় আমি জানি না যে এই এস এর মধ্যে বা একটি পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে কোন অ্যাড্রেসটিকে স্টোর করব, এরকম যদি আমার জানা না থাকে, সেক্ষেত্রে আমরা তাকে নাল পয়েন্টার হিসেবে ডিফাইন করব। তো এই পর্যায়ে আমরা একটি সিম্পল স্ট্যাক ভ্যারিয়েবল বা হেড ভ্যারিয়েবল হিসেবে একটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম। আমরা এ পর্যন্ত প্রোগ্রামটিকে একটু রান করে চেক করে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রান হয়েছে। আশা করছি যে আমাদের কোনো প্রবলেম নেই। এখন আমরা এক একটি ইন্ডিভিজুয়াল ফাংশনকে ডিফাইন করা শুরু করব। আমরা শুরুতেই পুশ ফাংশনটি ডিজাইন করার চেষ্টা করি। একটি স্ট্যাকের জন্য পুশ ফাংশনটি যে কাজ করবে, যে কারেন্টলি যতগুলো এলিমেন্ট আছে এই লিস্ট বা স্ট্যাকের ভিতরে, তার সব শেষে একটি নতুন নোডকে ইনসার্ট করবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে আমাদের একটি নতুন নোড আসলে তৈরি করার প্রয়োজন হবে। দেন আমার কারেন্ট স্ট্যাকটাকে ট্রাভার্স করে শেষ পর্যন্ত যেতে হবে, এবং আমাদের যে লাস্ট নোডটি থাকবে তার শেষে নতুন নোডটিকে চেইনিং বা লিংক করে দিতে হবে। তাহলে আমাদের আসলে একটি এক্সট্রা ফাংশন তৈরি করার প্রয়োজন পড়ছে, যেটা কিনা আমাদের ওই একটা ইন্ডিভিজুয়াল নোডকে ক্রিয়েট করে দিবে। সো আমরা শুরুতেই এই ক্রিয়েট নোড ফাংশনটি ডিজাইন করে ফেলি। আমাদের এই ক্রিয়েট নোড ফাংশনের মূল কাজ হচ্ছে তাকে একটি ভ্যালু বলে দেওয়া হবে, যেই ভ্যালু দিয়ে একটি নতুন নোড বা এলিমেন্ট স্ট্যাকের জন্য তৈরি করা হবে। তো আমরা সেই কি এলিমেন্টটি অ্যাজ এ আর্গুমেন্ট রিসিভ করব, এবং এই ফাংশনের ভিতরে একটি নতুন নোড তৈরি করব, এবং নোড তৈরি করা শেষ হলে আমরা এই ফাংশন থেকে সেই নতুন নোডের অ্যাড্রেসটি রিটার্ন করব। আমাদের যেহেতু এখন ডেটা টাইপের নাম স্ট্যাক, আমরা একটি স্ট্যাক পয়েন্টার এই ফাংশনের কাছ থেকে রিটার্ন পাবো। মূলত এই পয়েন্টারটি হচ্ছে নতুন যে নোডটি তৈরি হবে তার মেমরি লোকেশন। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আমরা রান টাইমে একটি ডেটা স্ট্রাকচার তৈরি করব, সে কারণে আমরা অবশ্যই ডাইনামিক মেমরি অ্যালোকেশন ব্যবহার করব। তো ডাইনামিক মেমরি অ্যালোকেশন করার জন্য আমরা ম্যালক ফাংশনটি বা malloc মেমরি অ্যালোকেশন এই ফাংশনটি ব্যবহার করব। তো আমরা যেহেতু একটি নতুন নোড তৈরি করতে চাই, আমরা একটি স্ট্যাক টেম্পোরারি নোড তৈরি করছি। আমরা ইনিশিয়ালি এই নোডটিকে নাল অ্যাড্রেসকে পয়েন্ট করাতে পারি,
যেহেতু আমরা জানি না শুরুতে কোন লোকেশনটি কম্পিউটার আমাদের জন্য অ্যালোকেট করবে মেমরি অ্যালোকেশন ফাংশন ব্যবহার করার পর, অথবা আমরা চাইলে সরাসরি এখানেই malloc ফাংশন থেকে পাওয়া পয়েন্টারটিকে টেম্পোরারি ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি। তো আমরা সে কাজটিই করি যে আমার malloc ফাংশন আমরা কল করব। এখানে আমরা খেয়াল করি যে আমরা যে মেমরি অ্যালোকেশন করব, আমাদের কম্পিউটার মেমরি থেকে কতটুকু মেমরি আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন এই যে একটা ইন্ডিভিজুয়াল নোড তৈরি করতে যতটুকু মেমরি দরকার, কম্পিউটার মেমরি থেকে ততটুকু মেমরি আমরা অ্যালোকেট করব। তাহলে এই ইন্ডিভিজুয়াল একটি নোডের যে সাইজ, আমরা সেটি সাইজ অফ অপারেটরের মাধ্যমে বের করে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্রোগ্রামটি লিখব, আমাদের নতুন নতুন সিনারিও এর জন্য একটা ইন্ডিভিজুয়াল স্ট্যাক নোডের মধ্যে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ, এক বা একাধিক ডেটা টাইপ আসতে পারে। সেক্ষেত্রে আমরা সবসময় অবশ্যই রান টাইমেই সাইজ অফ অপারেটরের মাধ্যমে আমার একটা ইন্ডিভিজুয়াল নোডের সাইজ ডিটারমাইন করব। আমরা কখনোই এখানে কনস্ট্যান্ট সাইজ দিয়ে মেমরি অ্যালোকেশন করব না। তো আমরা আমাদের যতটুকু স্ট্যাকের সাইজ ততটুকু মেমরি অ্যালোকেশন করছি একটা এলিমেন্টের জন্য। এই malloc ফাংশন বা মেমরি অ্যালোকেশন ফাংশন আমাদেরকে কম্পিউটার মেমরি থেকে মেমরি অ্যালোকেট করে একটি ভয়েড পয়েন্টার রিটার্ন করবে, যদি তার পক্ষে মেমরি অ্যালোকেশন করা পসিবল হয়। আর যদি মেমরি অ্যালোকেশন করা পসিবল না হয়, সেক্ষেত্রে সে আমাদেরকে একটি নাল পয়েন্টার রিটার্ন করবে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে আমাদের মেমরি অ্যালোকেশন ফাংশন সবসময়ই সাকসেসফুলি মেমরি অ্যালোকেশন করতে পারবে এবং সে আমাকে একটি ভয়েড পয়েন্টার রিটার্ন করবে। কিন্তু আমরা এইখানে আসলে যেই পয়েন্টারটিকে তৈরি করেছি বা যে ডেটা টাইপ তৈরি করেছি সেটি হচ্ছে স্ট্যাক টাইপের। সো আমাদেরকে যে কাজটি করতে হবে, এই malloc ফাংশন থেকে পাওয়া ভয়েড পয়েন্টারটিকে স্ট্যাক পয়েন্টার হিসেবে টাইপকাস্ট করে নিতে হবে। তাহলেই আমরা একটি নতুন নোড তৈরি করার জন্য কম্পিউটার মেমরি থেকে সাকসেসফুলি মেমরি অ্যালোকেট করতে পারবো। এ পর্যায়ে আমরা এই টেম্প ভ্যারিয়েবলটির ভ্যালুটিকে অ্যাসাইন করে দিব। অবশ্যই আমরা এই টেম্প ভ্যারিয়েবলের নেক্সট যেই নোড, সেই নোডের অ্যাড্রেসটিও অ্যাসাইন করব। সো ইনিশিয়ালি যখন আমরা একটি নোড তৈরি করছি, একটি এলিমেন্ট তৈরি করছি, তখন নেক্সটে আর কোনো নোড আমার জানা নেই, তাই আমরা একে নাল পয়েন্টার হিসাবে অ্যাসাইন করলাম। সুতরাং এইখানে আমি একটি নতুন নোড তৈরি করে ফেললাম আমার স্ট্যাকের একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের জন্য। তো এই পর্যায়ে আমি এই এলিমেন্টটিকে, এই এলিমেন্টের যে অ্যাড্রেসটি রান টাইমে ডাইনামিক মেমরি অ্যালোকেশনের মাধ্যমে পাওয়া গেল, তাকে রিটার্ন করে দিচ্ছি। তো আমাদের ক্রিয়েট নোড ফাংশনটির কাজ শেষ। আমরা এই ফাংশনটিকে উপরে একটু প্রোটোটাইপিং করে রাখি। আমরা মূলত পুশ ফাংশনটি তৈরি করতে চাচ্ছিলাম এবং পুশ ফাংশনটি তৈরি করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের নতুন একটি নোড তৈরি করতে হবে, তাই সেই কাজটিকে সহজ করার জন্য আমরা একটা ক্রিয়েট নোড ফাংশন তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমরা পুশ ফাংশনটি ডিজাইন করা শুরু করি। তো আমাদের পুশ ফাংশনটি যে কাজ করবে সেটি হলো, আমার যে কারেন্ট লিস্টটি থাকবে বা স্ট্যাকটি থাকবে, সেই স্ট্যাকের শেষে একটি নতুন নোডকে অ্যাপেন্ড করবে। তাহলে আমাকে অবশ্যই কারেন্ট যে স্ট্যাকটি রয়েছে সেটি জানতে হবে। সেটি জানার জন্য আমাকে সেই কারেন্ট স্ট্যাকের হেড নোডটিকে আমার কাছে অ্যাজ এ আর্গুমেন্ট পাঠাতে হবে এই ফাংশনের কাছে। পাশাপাশি আমি কোন নতুন নোড তৈরি করতে চাই, যে নতুন নোডটি তৈরি করতে চাই তার কোন ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হবে সেটিও আমাকে বলে দিতে হবে। তো আমরা এই দুটি ইনফরমেশন পেলে পুশ এই কাজটি কমপ্লিট করতে পারবো। এই পুশ কাজটি কমপ্লিট হওয়ার শেষে আমাদেরকে কিছু কিছু এমন সিনারিও আসতে পারে যেখানে কিনা আমার হেড নোডটি আপডেট হবে।
ফর এক্সাম্পল আমার আসলে কোনো নোড নেই এই মুহূর্তে, তাহলে নতুন যে নোডটি আমার তৈরি হবে সেটি আমার ফার্স্ট নোড হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ হেড নোড হিসেবে কাউন্ট হবে। তাহলে সেই নোডটি কিন্তু আমার স্ট্যাকের হেড নোড হিসেবে মেইন ফাংশনের মধ্যে রিসিভ করতে হবে। এ কারণে আমরা পুশ ফাংশনটিকে এমনভাবে ডিজাইন করছি যে যদি কখনো আমার হেড নোডটা আপডেট হয়, সেক্ষেত্রে পুশ ফাংশন সেই স্ট্যাকের হেড পয়েন্টারটিকে রিটার্ন করবে বা অ্যাড্রেসটিকে রিটার্ন করবে। তো আমরা আমাদের পুশ ফাংশনের মূল যেই রিটার্ন টাইপ এবং আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট সেগুলো ডিসাইড করে ফেললাম। এবার আমরা চিন্তা করি যে আমরা পুশ ফাংশনটিকে কিভাবে তৈরি করতে পারি। তো একদম ইনিশিয়ালি যদি আমরা চিন্তা করি যে আমার কোনো এলিমেন্ট নেই, সেক্ষেত্রে আমাকে একটি নতুন নোড তৈরি করতে হবে এবং নতুন নোডের অ্যাড্রেসটি হবে আমার কারেন্ট স্ট্যাকের হেড। তাহলে আমরা সেই কন্ডিশনটিকে তৈরি করে ফেলি। যদি এমন হয় যে আমার হেড নাল, তার মানে আমি একটি নতুন নোড তৈরি করব এবং নতুন নোডটি আমার স্ট্যাকের হেড। তো আমি তাকে একটি নতুন নোড তৈরি করতে বললাম। এই ক্রিয়েট নোড এই ফাংশনটি আমার একটি নতুন নোড তৈরি করে তার অ্যাড্রেসটিকে আমার কাছে পাঠাবে। সেই অ্যাড্রেসটি নতুন স্ট্যাকের হেড হিসেবে কাউন্ট হবে, এ কারণে আমি তাকে রিটার্ন করে ফেললাম। আমরা চাইলে এখানে একটি অতিরিক্ত টেম্পোরারি ভ্যারিয়েবল ব্যবহার করতে পারতাম। তো আমাদের এই কন্ডিশনটি টেস্ট করা হয়ে গেল। যদি আমার কাছে এক বা একাধিক এলিমেন্ট অলরেডি থেকে থাকে স্ট্যাকের মধ্যে, তাহলে আমাকে পুরো লিস্টটি বা স্ট্যাকটিকে ট্রাভার্স করে লাস্ট নোডের অ্যাড্রেসটি বের করতে হবে। কারণ লাস্ট নোডের অ্যাড্রেসের শেষে আমি নতুন নোডটিকে লিংক করব বা অ্যাপেন্ড করব। তাহলে এই পর্যায়ে আমরা ট্রাভার্সাল করার কোড লেখা শুরু করছি। সো ট্রাভার্সাল করার জন্য আমি একটি টেম্পোরারি ভ্যারিয়েবল ব্যবহার করছি টেম্প নামে। টেম্পোরারি ভ্যারিয়েবলটি ইনিশিয়ালি হেড নোড থেকে ট্রাভার্স করা শুরু করবে এবং আমরা যেহেতু শেষ নোডের অ্যাড্রেসটি জানতে চাই, সে কারণে আমি আরেকটি পয়েন্টার রাখছি, যে পয়েন্টারটির কাজ হচ্ছে আমার লাস্ট নোডটিকে খুঁজে বের করা। ট্রাভার্স করে করে আমি শেষ নোডের অ্যাড্রেসটিকে এখানে স্টোর করব। তো এক্ষেত্রে আমরা চাইলে আমাদের লাস্ট নোডটিকে ডিক্লেয়ার করার সময়, যেহেতু এটি একটি পয়েন্টার, অবশ্যই তাকে একটা ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা চাইলে নাল পয়েন্টার হিসেবেও ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা চাইলে হেড পয়েন্টার হিসেবেও এটিকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো আমি এখানে হেড পয়েন্টার হিসেবেই ইনিশিয়ালাইজ করলাম। এবারে আমরা ট্রাভার্সাল করা শুরু করছি। সো আমার হোয়াইল লুপটি যতক্ষণ পর্যন্ত টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে কোনো অ্যাড্রেস পাবে, সে এই লুপের ভিতরে গিয়ে নেক্সট অ্যাড্রেসটি খোঁজার চেষ্টা করবে। সো কারেন্ট নোড বা টেম্পোরারি নোড থেকে আমি নেক্সট অ্যাড্রেসে জাম্প করছি। বাট যদি এমন হয় যে আমার টেম্পোরারি নোডের ভ্যালুটি নাল, তাহলে সে এই লুপের মধ্যে আর আসবে না। পাশাপাশি আমার যদি কিছু নোড থাকে, তাহলে প্রথমবার হয়তোবা এখানে একটা অ্যাড্রেস আছে, দেন আমি সেই অ্যাড্রেস থেকে তার নেক্সটে যাওয়ার চেষ্টা করছি, নেক্সট এলিমেন্টটিকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। সেখানে যদি আরেকটি নেক্সট এলিমেন্ট থেকে থাকে, তাহলে সে আবার লুপের ভিতরে আসবে। এভাবে যখন আমার কারেন্ট নোডে নেক্সটে নাল থাকবে, অর্থাৎ টেম্পোরারি ভ্যারিয়েবলটি নাল হবে, তখন আমার এই লুপটি আর তার কন্ডিশনটি ট্রু হবে না এবং সে ভেতরে আসবে না, সে লুপ থেকে বের হয়ে আসবে। তো আমরা এইভাবে পুরো লিস্টটি বা স্ট্যাকটিকে ট্রাভার্স করব এবং প্রতিবার প্রত্যেকটা স্টেপে ট্রাভার্স করার সময় আমরা নেক্সট এলিমেন্টটিতে যাওয়ার আগে লাস্ট অ্যাড্রেস হিসেবে কারেন্ট নোডটিকে স্টোর করে রেখে যাচ্ছি। কারেন্ট নোডের অ্যাড্রেসটি হবে আসলে নেক্সট নোডের আগের নোডের অ্যাড্রেসটি। অর্থাৎ আমরা যদি একটি লিস্টকে ট্রাভার্স করা শুরু করি হেড নোড থেকে, তো এখান থেকে আমি যদি পরবর্তী নোডে যাই, তাহলে এই নোডের অ্যাড্রেসটিতে যাওয়ার আগে এই নোডটিকে আমি লাস্ট হিসেবে অ্যাড্রেস করলাম বা লাস্ট ভ্যারিয়েবলে স্টোর করলাম।
এভাবে যখন আমি এই নোডে আছি, নেক্সট নোডে যাওয়ার আগেই আমি এই নোডটিকে এখন লাস্ট নোড হিসেবে অ্যাড্রেস করলাম এবং এখানে চলে আসলাম। এভাবে যখন আমি এই নোডে আছি, তখন তার নেক্সট নোডে যাওয়ার আগে এই 3 নোডটিকেই আমি লাস্ট নোড হিসেবে অ্যাড্রেস করে এখানে স্টোর করে রাখলাম এবং নেক্সট হিসেবে এখন আসবে নাল। তো যখন এখানে নাল পাওয়া গেল, এই লুপটি আর চলবে না, সে এখানে চলে আসবে। তখন এই লাস্ট নোড হিসেবে এই 3 যে নোডটি রয়েছে তার অ্যাড্রেসটি পাওয়া যাবে। সো আমরা এখন যে কাজটি করতে চাই যে আমাদের এই লাস্ট নোডের নেক্সট হিসেবে একটি নতুন নোডের ইনসার্টশন করতে চাই, অর্থাৎ পুশ করতে চাই। তো আমরা এখানে একটি নতুন নোড তৈরি করার ফাংশনটিকে কল করছি। তো নতুন নোডের শেষে যেহেতু আর কোনো নোড নেই, সুতরাং আমার এইখানে আর অতিরিক্ত কোনো কাজ করার প্রয়োজন পড়ছে না। সো এ পর্যায়ে আমার পুশ ফাংশনটি ডিজাইন করা শেষ এবং যেহেতু আমি এই ফাংশনটিকে এমনভাবে তৈরি করেছি যাতে এই ফাংশনটি তার কাজ শেষে হেড পয়েন্টারটিকে রিটার্ন করে, সুতরাং আমরা এইখান থেকে হেড পয়েন্টারটিকে রিটার্ন করে ফেললাম। তাহলে আমার একটি পুশ ফাংশন তৈরি হয়ে গেল, যার কাজ হচ্ছে কারেন্ট এলিমেন্টগুলোর শেষে একটি নতুন নোডকে অ্যাপেন্ড করা। তবে এখানে বলে রাখা ভালো, আমরা চাইলে এই ডিজাইনটিকে একটু রিভার্স অর্ডারেও চিন্তা করতে পারতাম। আমরা যদি স্ট্যাকটিকে এইভাবে ডিজাইন না করে আমরা যদি অপোজিট ভাবে ডিজাইন করি, ফর এক্সাম্পল আমি যদি এই নোডটিকেই আমার লাস্ট নোড হিসেবে চিন্তা করি, তাহলে আমরা চাইলে এভাবেও চিন্তা করতে পারি যে আমার ফার্স্ট নোড ইনসার্ট করার পরে হয়তোবা 1 আছে, দেন আমি চাইলে আরেকটি নোডকে শুরুতেই ইনসার্ট করতে পারি, অর্থাৎ শেষে ইনসার্ট না করে শুরুতেও ইনসার্ট করতে পারি। দেন আমি নতুন আরেকটি নোডকে আবার শুরুতে ইনসার্ট করতে পারি এবং আমি পপ করার সময়ও এই শুরু থেকেই পপ করতে পারি। আমি চাইলে এভাবেও আসলে ডিজাইনটি করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিছু সুবিধা তো অবশ্যই পাওয়া যাচ্ছে যে আমি সবসময় হেড নোডের মধ্যেই আসলে মূল কাজটি করছি। পাশাপাশি আমি আসলে স্ট্যাক যদি চিন্তা করি সেক্ষেত্রে পুশ এবং পপ ২ টি অপারেশনই কনস্ট্যান্ট টাইমে করতে পারছি। কারণ আমার ১ম এলিমেন্টটাতেই আমার মূল কাজ করা হচ্ছে। আমাকে আসলে শেষ পর্যন্ত ট্রাভার্স করে যাওয়ার প্রয়োজন পড়ছে না। আমরা চাইলে এভাবেও ডিজাইনটা করতে পারি, বাট আপাতত আমরা মূল কনসেপ্টেই আমাদের কোডিং ডিজাইনটা করছি যে আমার কারেন্টলি যে কটা এলিমেন্ট থাকবে আমি তার শেষেই নতুন এলিমেন্টটাকে স্টোর করব। সেক্ষেত্রে আমাকে কারেন্ট এলিমেন্টগুলা ট্রাভার্স করে তার শেষ অ্যাড্রেসটি খুঁজে বের করতে হবে এবং শেষ নোডের নেক্সটে নতুন এলিমেন্টটিকে অ্যাপেন্ড করে দিব বা লিংক করে দিব। একইভাবে আমি ডিলিশন করার জন্য শেষ নোডটিকেই ডিলিট করব। তাহলে আমাকে অবশ্যই ট্রাভার্স করে আসলে শেষ নোডের পর্যন্ত যেতে হবে এবং শেষ নোডের আগের যে নোডটি, সেকেন্ড লাস্ট যে নোডটি, তার শেষে নাল রেখে আমাদের লাস্ট নোডটিকে কম্পিউটার মেমোরি থেকে ডিঅ্যালোকেট করতে হবে। তো আমরা বেসিক ফাংশনালিটিসটি ডিজাইন করে ফেলেছি। আমরা এখন একটু চেক করি যে আমার পুরো কাজটি যথাযথভাবে হচ্ছে কিনা। সো আমরা আমাদের কারেন্ট যে স্ট্যাক রয়েছে তার শেষে একটি নতুন নোডকে অ্যাপেন্ড করার চেষ্টা করি। আমরা আমাদের পুশ ফাংশনের কাছে একটি স্ট্যাক পাঠালাম। এস যে স্ট্যাকটি রয়েছে কারেন্টলি সেটি এমটি আছে। আমি কি হিসেবে একটি ভ্যালু 1 কে পুশ করতে যাচ্ছি। সো আমরা এখানে একটি কি ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি। সো আমরা এই ফাংশনটি তৈরি করতে যাচ্ছি। তো আমরা এই প্রোগ্রামটিকে একটু রান করি। আমাদের এই পুশ ফাংশনটির প্রোটোটাইপিংটা আমরা উপরে রেখে আসছি। আমরা এখন দেখি যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি চলছে কিনা। আমাদের প্রোগ্রামটা মোটামুটি সাকসেসফুলি চলছে, কোনো সমস্যা নেই। বাট এখানে কিছু ওয়ার্নিং দেখাচ্ছে। যার মূল কারণ হচ্ছে আমরা ক্রিয়েট ফাংশনটিকে কল করেছি বা ক্রিয়েট ফাংশনটি তৈরি করেছি যেখানে malloc ফাংশনটি রয়েছে। malloc হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন যেটা কিনা রয়েছে আমাদের stdlib লাইব্রেরির ভিতরে। সুতরাং আমরা সেই stdlib লাইব্রেরিটিকে ইনক্লুড করে আসছি।
আমরা আবার প্রোগ্রামটি রান করছি। এ পর্যায়ে আমাদের কোনো ওয়ার্নিং আসছে না এবং প্রোগ্রামটি সাকসেসফুলি রান করছে। সো আশা করছি যে আমাদের প্রোগ্রামটি আসলে সাকসেসফুলি ভাবেই পুশ অপারেশনটি কমপ্লিট করতে পেরেছে। তবে আমরা তো আসলে দেখতে পাচ্ছি না যে পুশ হয়েছে কিনা। সে কারণে আমরা এই লিস্টটিকে ট্রাভার্স করার জন্য একটি ফাংশন বা একটি লুপ লিখে ফেলি। আমাদের স্ট্যাকটি ট্রাভার্স করা শুরু করবে আমাদের এস নোড থেকে বা হেড নোড থেকে। সেটির জন্য আমরা স্ট্যাক টাইপের একটি টেম্পোরারি নোড ডিক্লেয়ার করছি আমাদের স্ট্যাকের শুরু থেকে ট্রাভার্স করার জন্য, এবং আমি ট্রাভার্স করা শুরু করলাম টেম্পোরারি নোডের মাধ্যমে, এবং প্রত্যেকটা স্টেপে আমি আমাদের যে টেম্পোরারি নোড রয়েছে তার ভ্যালুটিকে প্রিন্ট করে দেখছি। কারেন্ট নোডটাকে যখন আমি প্রিন্ট করে ফেলছি, এরপর আমি আসলে নেক্সট নোডে জাম্প করার জন্য কারেন্ট নোডটিকে বা টেম্পোরারি নোডটিকে আপডেট করে টেম্পোরারি নোডের নেক্সট নোডের অ্যাড্রেসটিকে নিয়ে আসছি। তো আমরা এ পর্যায়ে চেক করি যে আমাদের পুশ অপারেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা যখন পুশ ফাংশনটিকে কল করেছি, তখন আমরা আসলে হেড নোডটি রিটার্ন পেয়েছি। আমরা হেড নোডটিকে এখানে আপডেট করে দিচ্ছি। এবার আমরা চেক করছি যে আমাদের স্ট্যাকটিতে কারেন্টলি কি রয়েছে। সো আমাদের স্ট্যাকে কারেন্টলি একটা এলিমেন্ট রয়েছে। আমরা স্ট্যাকের মধ্যে আরো কিছু এলিমেন্ট ইনসার্ট করি। তো আমরা আরো কিছু এলিমেন্ট পুশ করেছি, এবং আমাদের পুশ এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবশেষ এলিমেন্ট হিসেবেই ইনসার্ট হয়েছে। যেহেতু আমরা পুরো প্রোগ্রামটিতে বিভিন্ন সময় এই ফাংশনালিটিসটাকে কাজে লাগাবো কারেন্ট স্ট্যাকটাকে একটু প্রিন্ট করে চেক করার জন্য, এই জন্য আমরা একটা অতিরিক্ত ফাংশন তৈরি করে নিচ্ছি, যার মূল কাজ হবে আমার যে স্ট্যাকগুলো আছে সেটাকে একটু প্রিন্ট করে আমাকে দেখানো। যদিও এটা মূল কোনো ফাংশনালিটিস নয়, আমরা স্ট্যাকটাকে আসলে ট্রাভার্স করেই ব্যবহার করি। তবে আমরা এখানে জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য একটু টেস্ট করার জন্য ম্যানুয়ালি আমরা এই ফাংশনটিকে ডিজাইন করছি। এই ফাংশনটি যে কাজটি করবে, আমি যে স্ট্যাকটিকে প্রিন্ট করতে চাই সে সেই স্ট্যাকের হেড নোডটিকে রিসিভ করবে, এবং সে সেখান থেকে ট্রাভার্স করা শুরু করে শেষ পর্যন্ত আমাকে প্রত্যেকটি নোডকে প্রিন্ট করে দেখাবে। তো আমি ট্রাভার্সাল করার জন্য একটি টেম্পোরারি ভ্যারিয়েবল রাখছি, যার ইনিশিয়াল হচ্ছে আমাকে যেই স্ট্যাকটি পাঠানো হয়েছে তার হেড নোড। আমি হোয়াইল লুপের মাধ্যমে এই টেম্পোরারি নোডটিকে ট্রাভার্স করার চেষ্টা করছি। যদি কোনো টেম্পোরারি নোড থাকে আমি তার ভ্যালুটিকে প্রিন্ট করব, এবং প্রত্যেক স্টেপে আমি নেক্সট যেই নোড আছে সেখানে জাম্প করব। পুরো কাজটি শেষে আমি এখানে একটি নিউ লাইন প্রিন্ট করে দিচ্ছি। তাহলে আমার একবার লিস্টটি বা স্ট্যাকটি প্রিন্ট হওয়ার পর একটি নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে। এই ফাংশন থেকে আমরা যেহেতু কোনো কিছু রিটার্ন করছি না, তাই আমরা এই ফাংশনে রিটার্ন টাইপ হিসেবে ভয়েড ব্যবহার করছি। আমরা একটু শুরুতে এটাকে প্রোটোটাইপ করে রাখি, এবং এ পর্যায়ে আমরা প্রত্যেকটি পুশ অপারেশনের শেষে এই প্রিন্ট ফাংশনটিকে কল করে চেক করি যে আমাদের প্রত্যেকটি পুশ অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করা গেল কিনা। আমরা প্রতিবার আমাদের স্ট্যাকের হেড নোডটিকে এই ফাংশনের কাছে আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে। তো খেয়াল করেন আমরা প্রথমবার 1 পুশ করেছি, এরপর আমি 2 পুশ করেছি, অলরেডি 1 ছিল, সো 1 এর শেষে 2 পুশ হয়েছে। তারপর আমার লিস্টটিতে ছিল 1 এবং 2, এবং আমি 3 পুশ করেছি, তাহলে এখানে 3 ইনসার্ট হয়েছে।
এরপরে আমার লিস্টের মধ্যে 1 2 3 ছিল এবং আমি 4 কে পুশ করেছি। আমার লিস্টের মধ্যে কারেন্টলি 1 2 3 4 এই 4 টি এলিমেন্ট রয়েছে। তো আমাদের পুশ ফাংশনটি সাকসেসফুলি তার কাজ কমপ্লিট করছে। এ পর্যায়ে আমরা এমটি ফাংশনটি ডিজাইন করি। এমটি ফাংশনটি ডিজাইন করার জন্য আমরা এই ফাংশনটি তার কাজ করার জন্য বা চেক করার জন্য তার কাছে স্ট্যাকের হেড নোডটিকে আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে এবং এই ফাংশনটির মূল কাজ হচ্ছে আমাদের কাছে ট্রু অথবা ফলস রিটার্ন করা। ট্রু এবং ফলস হিসেবে আমরা আসলে 1 এবং 0 কে রিটার্ন করব। যদি আমার যে স্ট্যাক পাঠানো হয়েছে তার হেড নাল থাকে তাহলে আমি বলছি যে আমার স্ট্যাকটা এমটি অর্থাৎ ট্রু। আদারওয়াইজ আমি রিটার্ন করছি ফলস বা 0 অর্থাৎ আমার লিস্টটা এমটি না। এই ফাংশনটি যেহেতু ইন্টিজার রিটার্ন করছে তাই আমরা এখানে ইন্টিজার রিটার্ন টাইপ ব্যবহার করলাম। আমরা চাইলে এই ফাংশনটিকে আরো ভিন্ন ভিন্ন ভাবে আসলে মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমি চাইলে খুব সিম্পলি এখান থেকে যদি চাই এটা থাকুক, আমি জাস্ট কমেন্ট করে একটু এক্সপ্লেইন করি। আমি যদি এমন চাই যে আমার যেই এমটি ফাংশন তার কাজ হচ্ছে যদি হেড নাল থাকে তাহলে ট্রু রিটার্ন করবে অর্থাৎ আমার লিস্টটা বা স্ট্যাকটা এমটি। তাহলে আমি সিম্পলি নট হেড রিটার্ন করতে পারি। সো হেড হিসেবে যদি নাল থাকে, নালের নিউমেরিক ভ্যালু হচ্ছে 0, তাহলে সে নট 0 রিটার্ন করবে। নট 0 মানে অ্যাকচুয়ালি ট্রু বা নট ফলস মানে ট্রু। আর যদি নালের ভিতরে এখানে একটি ভ্যালু থাকে, হেডের ভিতরে একটি ভ্যালু থাকে, কোনো একটি পয়েন্টার যদি ডিনোট করা থাকে যে কারেন্টলি স্ট্যাকের মধ্যে কিছু নোড আছে এক বা একাধিক, তাহলে ফার্স্ট নোডের অ্যাড্রেসটাই হেডের মধ্যে আছে। তাহলে ফার্স্ট নোডের অ্যাড্রেসটা নিউমেরিক্যালি একটি ইন্টিজার ভ্যালু, নন জিরো ভ্যালু অবশ্যই। সুতরাং আমি যদি তাকে নট করি তাহলে সে 0 হয়ে যাবে। তো আমরা দুইভাবেই আসলে কাজ করতে পারি বা আরো অনেকভাবেই এই কোডগুলো লিখতে পারি। আমরা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখি। তো আমি যখন একদম বিগিনিং এর বিগিনিং এ ছিলাম যে আমার স্ট্যাকের মধ্যে কোনো নোড নেই, আমি এই জায়গায় একটু এই এমটি ফাংশনটিকে ব্যবহার করে দেখি। এমটি ফাংশন থেকে যেহেতু আমি 0 বা 1 পাবো, সে কারণে আমি ইন্টিজার হিসেবে তাকে প্রিন্ট করার চেষ্টা করি এবং এই ফাংশনটিকে আমি কল করছি আমার কারেন্ট যে স্ট্যাক রয়েছে সেই ভ্যারিয়েবলটির মাধ্যমে। ইনিশিয়ালি প্রোগ্রামের এই পর্যায়ে আমার আসলে স্ট্যাকের মধ্যে কোনো নোড নেই। তো আমি আসলে দেখতে চাই যে এই এমটি ফাংশন আমাকে কত রিটার্ন করে। সো আমাকে আসলে রিটার্ন করার কথা ট্রু, কারণ কারেন্টলি আমার স্ট্যাকটি হচ্ছে এমটি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে 1 রিটার্ন করেছে মানে ট্রু রিটার্ন করেছে। আমরা এই ফাংশনটিকে একটু প্রোটোটাইপ করে রাখি। পাশাপাশি এই যে এতগুলো এলিমেন্টকে আমরা ইনসার্ট করলাম, করার পরে এই জায়গায় এসে আমরা একটু এমটি ফাংশনটাকে কল করে চেক করি সে আসলে আমাদেরকে সঠিকভাবে ফলস রিটার্ন করে কিনা। কারণ কারেন্টলি আমার কাছে বেশ কিছু এলিমেন্ট পুশ করা হয়েছে। সুতরাং স্ট্যাকটা আর এমটি নেই। সো সে আমাকে ফলস রিটার্ন করার কথা। সো প্রোগ্রামের এই পর্যায়ে আমরা এসে দেখছি যে সে আমাকে ফলস রিটার্ন করছে। তো আমরা এই আউটপুটটিকে একটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করার জন্য এইখানে একটু একটা মেসেজ দিয়ে দিচ্ছি ইজ এমটি। তো আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি আমার লিস্টটা এমটি ছিল তাই ট্রু এসেছে, আর শেষে আমার লিস্টটা নট এমটি তাই ফলস এসেছে। আমরা এখানে কিন্তু সিম্পলি রিটার্ন নট হেড করেছি। আমরা চাইলে এই কোডের মাধ্যমে আসলে একই কাজ করতে পারতাম। তো এ পর্যায়ে আমরা সাইজ ফাংশনটি তৈরি করছি। সাইজ ফাংশনের কাজ হচ্ছে আমার
যেই স্ট্যাক থাকবে তার কারেন্টলি কয়টি এলিমেন্ট রয়েছে সেই সংখ্যাটি আমাকে রিটার্ন করা। তো আমরা সাইজ ফাংশনটি তৈরি করছি। সাইজ ফাংশন তৈরি সে নিজে চেক করার জন্য তাকে আমার যেই স্ট্যাকের মধ্যে আমি আসলে কাজ করতে চাচ্ছি তার হেড নোডটিকে আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে এবং সে পুরো কাজ করার শেষে কয়টি নোড রয়েছে তা রিটার্ন করবে। আমরা হেড নোডটিকে একটি টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করে রাখছি ট্রাভার্স করার জন্য, এবং ইনিশিয়ালি আমার যেই স্ট্যাকের সাইজ সেটিকে 0 করে রাখছি। এবারে আমরা আমাদের স্ট্যাকটিকে ট্রাভার্স করা শুরু করলাম টেম্পোরারি নোডটি ব্যবহার করে। প্রত্যেকটা স্টেপে আমার টেম্পোরারি নোডের নেক্সট নোডে আমি যাব, সে কারণে আমি টেম্প নোডটিকে আপডেট করলাম টেম্পোরারি নেক্সট নোডের অ্যাড্রেস হিসেবে। আমি যতবার এই কাজটি করতে পারবো তার মানে ততগুলো নোড রয়েছে। সো প্রত্যেকটা স্টেপে আমি কাউন্টের ভ্যালুটিকে 1 ইনক্রিমেন্ট করছি। আমি এই কাউন্টার ভ্যারিয়েবলটিকে আসলে টেম্প নেক্সট এর পরেও ইনক্রিমেন্ট করতে পারতাম। তো এই লুপটি যখন শেষ হয়ে যাবে তখন আমার কাউন্ট করা শেষ, তাই আমি এখানে কাউন্ট ভ্যারিয়েবলটিকে রিটার্ন করছি। আমরা প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা স্টেপে আমার স্ট্যাকের সাইজটিকে প্রিন্ট করে চেক করছি। আমরা এই ফাংশনটিকে প্রোটোটাইপ করে রাখছি। এই পর্যায়ে আমাদের স্ট্যাকের সাইজ 0 থাকার কথা, এ পর্যায়ে আমাদের 1, এ পর্যায়ে 2, স্ট্যাকের সাইজ 3 এবং 4 থাকার কথা। আমরা একটু প্রোগ্রামটিকে রান করে চেক করি। তো ইনিশিয়ালি আমার isEmpty ফাংশনটি কল করা হয়েছিল, তো সে ট্রু রিটার্ন করছে কারণ আমার স্ট্যাকটি এমটি। যখন আমার স্ট্যাক এমটি তখন আমার সাইজ হচ্ছে 0। আমরা একটা এলিমেন্টকে পুশ করলাম, আমাদের স্ট্যাকের সাইজ হচ্ছে 1। আমরা আরো একটি এলিমেন্টকে পুশ করলাম, স্ট্যাকের সাইজ হচ্ছে 2। আরো একটি এলিমেন্টকে আমরা পুশ করলাম, স্ট্যাকের সাইজ হচ্ছে 3। আরো একটি নোডকে আমরা ইনসার্ট করলাম বা পুশ করলাম, স্ট্যাকের সাইজ হচ্ছে 4। এবং স্ট্যাকটি এই অবস্থায় নট এমটি, তাই এখানে isEmpty ফাংশনটি ফলস রিটার্ন করেছে। এ পর্যায়ে আমরা টপ ফাংশনটি ডিজাইন করি। টপ ফাংশনের কাজ হচ্ছে আমি যে স্ট্যাক নিয়ে চিন্তা ভাবনা করছি, আমাকে যদি বলা হয় যে কোনো একটা স্ট্যাকের টপ বের করো, আমি তার হেডকে নিয়ে সেই স্ট্যাকের সবশেষ নোড বা যে নোডটি নেক্সট ডিলিট হবে তাকে আসলে খুঁজে বের করব এবং সেই নোডের ভ্যালুটিকে আসলে রিটার্ন করব। যেহেতু আমি একটি ভ্যালু রিটার্ন করব এবং আমরা এখানে স্ট্যাকটিকে ডিফাইন করেছি ইন্টিজার ভ্যালু রাখার জন্য, তাই আমরা ইন্টিজার রিটার্ন করছি। টপ ভ্যারিয়েবলটি, টপ ফাংশনটি যেহেতু আমাদের স্ট্যাকের সর্বশেষ নোড বা সবচেয়ে শেষে ইনসার্ট হওয়া নোডটিকে আসলে ডিনোট করবে, এবং আমরা আমাদের স্ট্যাক ডিজাইনে এমনভাবে ডিজাইন করেছি যে আমাদের লাস্ট ইনসার্টেড ভ্যালুটা আমার স্ট্যাকের সবশেষ নোড হিসাবে আছে। সে কারণে আমরা একটি টেম্পোরারি ভ্যারিয়েবলের মাধ্যমে পুরো স্ট্যাকটি ট্রাভার্স করব এবং লাস্ট নোডের অ্যাড্রেসটি খুঁজে বের করব। আমরা ট্রাভার্স করার জন্য একটি টেম্পোরারি নোড তৈরি করে নিলাম। টেম্পোরারি নোডটি হেড থেকে ট্রাভার্স করা শুরু করবে। যেহেতু আমরা বুঝতেই পারছি যে আমার লাস্ট নোডের অ্যাড্রেসটি দরকার, এ কারণে আমরা এইখানে একটি লাস্ট নোডের অ্যাড্রেস স্টোর করার জন্য আরেকটি পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি করলাম। ইনিশিয়ালি আমরা এটিকে হেড দ্বারা ইনিশিয়ালাইজ করতে পারি অথবা নাল দ্বারাও ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা এটিকে ইনিশিয়ালি হেড দ্বারা ইনিশিয়ালাইজ করছি। আমরা আমাদের স্ট্যাকটিকে ট্রাভার্স করা শুরু করলাম। প্রত্যেকটা স্টেপে আমার কারেন্ট নোড উইল বি দ্য লাস্ট নোড বা নেক্সট নোড বা কারেন্ট নোডের প্রিভিয়াস নোড, এবং প্রতি স্টেপে আমি আমার কারেন্ট নোড বা টেম্পোরারি নোডটিকে কারেন্ট নোডের নেক্সট নোড হিসেবে
আপডেট করে দিচ্ছি। সো এই লিস্টটি যখন ট্রাভার্স করা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই লুপটি শেষ হয়ে যাবে, তখন আমার কাছে যেই লাস্ট ভ্যারিয়েবলটি রয়েছে, এখানে আমার পুরো স্ট্যাকের সবশেষ ইনসার্ট হওয়া যেই নোডটি রয়েছে তার অ্যাড্রেস রয়েছে। আমরা এই লাস্ট নোডের ভ্যালুটি রিটার্ন করব। আমরা আমাদের টপ ফাংশনটি ডিজাইন করে ফেললাম। তবে আমাদের এই যে টপ ফাংশনটি, তার ফাংশনালিটিতে একটি স্পেশাল কন্ডিশন রয়েছে। সেটি হচ্ছে আমরা যদি একদম শুরুতেই, যখন আমাদের স্ট্যাকের মধ্যে এখনো কোনো নোড তৈরি করা হয়নি, অর্থাৎ স্ট্যাকটি এমটি রয়েছে, এমন অবস্থায় টপ ফাংশনটিকে কল করি, তাহলে সে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। তো সেই কেসটি আমরা আলাদাভাবে হ্যান্ডেল করছি। যদি আমার হেড নাল থাকে, অর্থাৎ আমার লিস্ট বা স্ট্যাকটি এমটি, সেক্ষেত্রে আমরা এইখান থেকে একটি -1 রিটার্ন করছি। আমরা এই ভ্যালুটিকে এমনভাবে ডিটারমাইন করব যাতে আমার যেই মূল ডেটা স্ট্রাকচারটি থাকবে, সেখানে যেই এলিমেন্টগুলো বা যেই ভ্যালুগুলো আসলে এলিজিবল, তার বাইরে কোনো একটা ভ্যালুকে আমরা এইখানে রিটার্ন করার চেষ্টা করব। যেহেতু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সেপশন হ্যান্ডেল করার কোনো উপায় নেই, তাই আমরা আসলে ম্যানুয়ালি এই বিষয়টাকে হ্যান্ডেল করলাম। যদি আমার স্ট্যাকটি এমটি থাকে, তাহলে আমি এখান থেকে -1 পাবো। আমি এ থেকে বুঝে নিব যে আমার টপে আসলে কোনো ভ্যালু নেই বা আমার লিস্টটি এমটি আছে। আদারওয়াইজ আমি পুরো লিস্টটিকে ট্রাভার্স করব বা স্ট্যাকটিকে ট্রাভার্স করব এবং লাস্ট নোডের অ্যাড্রেসটিকে খুঁজে বের করব এবং তার ভ্যালুটিকে রিটার্ন করব। সো আমরা প্রত্যেকটা স্টেপে লাস্ট বা টপ নোডের অ্যাড্রেসটি এখান থেকে প্রিন্ট করে নিচ্ছি। সো আমি যতবার নোডগুলো ইনসার্ট করেছি, আমি প্রত্যেকবার এই টপ ফাংশনটিকে কল করে চেক করে নিচ্ছি যে সে সঠিকভাবে আমার টপ ভ্যালুটিকে রিটার্ন করতে পারছে কিনা। সো আমাদের এখানে ইনিশিয়ালি আমার কোনো এলিমেন্ট নেই, তাই টপ ভ্যালু হচ্ছে -1। এখানে একটি নোড রয়েছে, সো এই 1 হচ্ছে আমার টপ ভ্যালু। এরপর আমার 2টি নোড রয়েছে, তাহলে এই 2 হচ্ছে আমার টপ ভ্যালু। তারপর আমার 3টি নোড রয়েছে, সবশেষে 3 পুশ করা হয়েছে, তাহলে 3 হচ্ছে আমার টপ ভ্যালু। এরপর আমি আরেকটি নতুন নোড পুশ করেছি, সেটি হচ্ছে 4, তাহলে এই 4 হচ্ছে আমার টপ ভ্যালু। তার মানে আমাদের টপ ফাংশনটিও সাকসেসফুলি কাজ করতে পারছে। এ পর্যায়ে আমরা স্ট্যাকের সর্বশেষ ফাংশনালিটিস, সেটি হচ্ছে পপ, এই ফাংশনটিকে তৈরি করছি। পপ করার জন্য অবশ্যই আমাকে বলতে হবে আমি কোন স্ট্যাকে পপ করতে চাচ্ছি, সেই স্ট্যাকের হেডটি আমাকে বলে দিতে হবে। এবং পপ করার পরে এমন সিনারিও আসতে পারে যে আমার কারেন্টলি আর নতুন কোনো নোড নেই, নতুন কোনো নোড এক্সিস্ট করে না বা নতুন কোনো এলিমেন্ট আমার স্ট্যাকে এক্সিস্ট করে না। সেক্ষেত্রে আমাকে হেড নোডটি আপডেট করার প্রয়োজন পড়বে। তাই আমি এখান থেকে রিটার্ন টাইপ হিসেবে আমার স্ট্যাক টাইপের একটি পয়েন্টারকে রিটার্ন করছি। যদিও বিষয়টি এমন যে আমার যদি স্ট্যাকে সবগুলো নোড ডিলিট হয়ে যায়, মানে একটা নোড ছিল সেটাকে আমি ডিলিট করে ফেলেছি বা পপ করে ফেলেছি, তাহলে আমার কারেন্ট স্ট্যাকের হেড হবে নাল। তো সেই বিষয়টি আমরা আসলে এই ফাংশন থেকে রিটার্ন করে দিব। এখানে আমাদের প্রথম যে কেসটি আমরা হ্যান্ডেল করছি, সেটি হচ্ছে যদি আমার যেই লিস্টটিকে বা যেই স্ট্যাকটিকে পপ করতে বলা হয়েছে, সেই স্ট্যাকটি আসলে বিলং করে না, অর্থাৎ স্ট্যাক অলরেডি এমটি, আমি তাকে পপ করতে চাই। তাহলে এক্ষেত্রে আমার হেড নোডটি নাল থাকবে। আমি হেড নোডটি যদি নাল হয়, তাহলে এইখান থেকে একটি মেসেজ প্রিন্ট করছি যে স্ট্যাক আন্ডারফ্লো। যেহেতু আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই, তারপরেও আমি পপ করতে চাচ্ছি, তার মানে এটি একটি আন্ডারফ্লো কন্ডিশন। সেক্ষেত্রে আমরা নতুন পয়েন্টার হিসেবে এখান থেকে নাল রিটার্ন করছি।
যদিও অলরেডি এখানে আমাদের হেড ভ্যালু হিসেবে নাল রয়েছে, তারপরেও আমরা নালটাকে রিটার্ন করছি, তার কারণ আমার পপ ফাংশনটি এমনভাবে ডিজাইন করা সে নতুন হেডকে রিটার্ন করবে, নতুন হেডের পয়েন্টারটিকে। এরপর আমরা আরেকটি কন্ডিশন চেক করি, সেটি হচ্ছে আমার কারেন্ট যে নোডটি হেড তার নেক্সটে যদি নাল থাকে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার কাছে একটাই মাত্র নোড ছিল, এ কারণে আমার হেড নোডের নেক্সট হিসেবে নাল রয়েছে। তাহলে আমার কিন্তু আসলে এই হেড নোডটিকেই ডিলিট করে ফেলতে হবে আমার মেমোরি থেকে। তাহলে একটা মাত্র নোড ছিল, তাকেই যদি আমি ডিলিট করি বা পপ করি, তাহলে নতুন যেই হেড হবে সে আসলে নাল। কারণ আমার আসলে আর কোনো নোড এক্সিস্ট করে না, তাহলে আমাকে এই ফাংশনে তার কাজ কমপ্লিট করার পর নাল রিটার্ন করতে হবে। বাট এই কাজটি করার আগে আমাদেরকে আমাদের যে হেড নোডটি রয়েছে তাকে কম্পিউটার মেমোরি থেকে ডিঅ্যালোকেট করতে হবে। এই কাজটি করার জন্য আমরা ফ্রি ফাংশনটি ব্যবহার করছি। তাহলে আমাদের দুটি কেস আমরা হ্যান্ডেল করে ফেললাম। এই পর্যায়ে আমরা বাকি কেসগুলো হ্যান্ডেল করব। অর্থাৎ আমাদের কাছে যদি 2 বা ততোধিক এলিমেন্ট থাকে, তাহলে আমি পুরো লিস্টটি বা স্ট্যাকটিকে ট্রাভার্স করে করে আমার কারেন্ট যেই লাস্ট নোড এবং সেকেন্ড লাস্ট নোড, এই দুইটি নোডের অ্যাড্রেস আমার জানা লাগবে। মূলত আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেস। কারণ সেকেন্ড লাস্ট নোডের নেক্সট হিসাবে এখন আমাকে নাল অ্যাপেন্ড করতে হবে বা নাল অ্যাসাইন করতে হবে। কারণ ওই নোডটির পরে এখন আর নতুন নোডটি থাকবে না, মানে লাস্ট নোডটি থাকবে না। তো আমরা পুরো লিস্টে যেহেতু ট্রাভার্স করতে হবে, এই জন্য আমরা একটা স্ট্যাক পয়েন্টার হিসেবে টেম্পোরারি ভ্যারিয়েবল নিচ্ছি এবং আমরা লিস্টটাকে ট্রাভার্স করা শুরু করব হেড থেকে। এবং আমরা ওই যে সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেসটা জানতে চাই, সে কারণে আমরা এখানে একটি লাস্ট নোড ডিক্লেয়ার করলাম। আমরা চাইলে এটিকে হেড নোড হিসেবে ইনিশিয়ালাইজ করতে পারি অথবা নাল হিসেবেও ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা আমাদের লিস্টটিকে ট্রাভার্স করা শুরু করলাম। আমরা জানি যে প্রত্যেকটা স্টেপে আমি আমার কারেন্ট নোড বা টেম্পোরারি নোডটিকে তার নেক্সট নোডের অ্যাড্রেস হিসাবে আপডেট করে সামনে এগিয়ে যাব। তবে এবার আমি আসলে আমার লাস্ট নোডের অ্যাড্রেসটি বের করতে চাই না, আমি যেটা চাই সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেস বের করতে। তাহলে আমি প্রত্যেকটা স্টেপে লাস্ট নোডের শেষে যদি আমি চলে যাই, তাহলে আমি আসলে এখানে নাল পাবো। এ কারণে আমি যেটা চাই সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে আমি কারেন্ট যে নোডে আছি তার নেক্সটে কে আছে এইটা আমি টেস্ট করব। এখানে মূল যে ঘটনাটি ঘটছে তা হলো, আমি কারেন্টলি যদি হেডে থাকি, তাহলে হেডের নেক্সট যদি নাল হয় তাহলে আমি আর ভিতরে যাচ্ছি না। হেডের নেক্সট নাল মানে কি সেটি আমরা অবশ্যই এখানে অলরেডি হ্যান্ডেল করে এসেছি। হেডের নেক্সট নোডের অ্যাড্রেস যদি নাল হয় তার মানে হচ্ছে হেড নোড একটাই মাত্র নোড আছে, আর কোনো নোড আমার স্ট্যাকে নাই। সো যদি আমার থাকে তাহলে আমি আবারও নেক্সটে যাব। তো আমি সেকেন্ড নোডটায় যাব, এভাবে থার্ড নোডে যাব, এভাবে ফোর্থ নোডে যাব, এভাবে আমি শেষ পর্যন্ত আগাইতে থাকবো। কিন্তু আমরা শেষটা কোথায় করছি? শেষটা করছি এমন একটা নোডে, এমন একটা কারেন্ট নোড টেম্প ভ্যারিয়েবলের মধ্যে আছে যেই নোডের নেক্সট হিসেবে নাল আছে। তো কোনো একটা নোডে নেক্সট হিসেবে যদি নাল থাকে তাহলে কিন্তু আমি আর এই লুপের ভিতরে যাচ্ছি না। সেক্ষেত্রে আমি যদি লাস্ট নোড হিসেবে টেম্পোরারি নোডটাকে প্রতিবার রেখে আমার টেম্পোরারি নোডটাকে আপডেট করি, তাহলে যে ঘটনাটি ঘটবে যে আমি এখানে যে লাস্ট নোড হিসেবে যেই অ্যাড্রেসটিকে স্টোর করেছি, পরের লাইনে আমি টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে তার, অর্থাৎ কারেন্টলি যেটা লাস্ট নোড হিসেবে আমি চিন্তা করছি, তার নেক্সট নোডে আমি অলরেডি চলে গেছি টেম্পোরারি ভ্যারিয়েবলের মাধ্যমে। সেই নেক্সট নোডে বসে আমি তারপরে আসলে কে আছে সেটা টেস্ট করতেছি। অর্থাৎ এইখানে লাস্ট যেই ভ্যারিয়েবলটি, তারপরে যেই নোড, তারপরে আর কেউ আছে কিনা আমরা এটা টেস্ট করতেছি। তাহলে সেকেন্ড লাস্ট নোডের পরে লাস্ট নোড আছে, তারপরে আর কেউ আছে কিনা আমি আসলে সেটা টেস্ট করতেছি। তারপরে যদি আর কেউ না থাকে, অর্থাৎ এই ভ্যালুটি যদি নাল হয়, তাহলে এইখানে লাস্ট হিসেবে আসলে সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেসটি রয়েছে। তো আমি এইখান থেকে আমার সেকেন্ড লাস্ট নোডটিকে আসলে এখন
কম্পিউটার মেমোরি থেকে ডিলিট করে ফেলবো, সরি লাস্ট নোডটিকে কম্পিউটার মেমোরি থেকে আমি ডিলিট করে ফেলবো। তো সে কাজটি করার আগে আমাদেরকে আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে লাস্ট নোডের নেক্সট হিসেবে আমরা নাল অ্যাসাইন করব। তো কারেন্টলি তো আমার আসলে লাস্ট নোডের, বা এটা আসলে সেকেন্ড লাস্ট নোডের নেক্সট আরেকটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটাকে আমি তাহলে ফ্রি করে আসি বা ডিএলোকেট করে আসি। লাস্ট নোডের নেক্সট নোডটা মানে আসলে সেকেন্ড লাস্ট নোডের নেক্সট নোড, মানে লাস্ট নোডটাকেই আমি আসলে ফ্রি করলাম। আমরা যদি এই কনসেপ্টটাকে আরেকটু ইজি ভাবে চিন্তা করতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে যে কাজটি করতে পারি, যে এখানে আরেকটি ভ্যারিয়েবল রাখতে পারি সেকেন্ড লাস্ট হিসেবে এবং লাস্ট নোড হিসেবে। সো আমরা এখানে দুইটা স্টেপে আসলে এই ভ্যারিয়েবল গুলোকে মনে রাখতে পারি। তবে আহ, আমার কাছে মনে হয় এই প্রসেসটাই মোর ইজি, বিকজ আমরা একটা নোড থাকলে সেই কেসটা অলরেডি হ্যান্ডেল করে এসেছি, জিরো নোড থাকলে সেটাও হ্যান্ডেল করে এসেছি, তাহলে অ্যাটলিস্ট দুইটা নোড আছে। তাহলে আমি কোনো একটা নোডে বসে তারপরের নোডের আসলে কেউ আছে কি নাই সেটার উপর বেস করে আমি আসলে সেকেন্ড লাস্ট নোডটাকে এখানে তৈরি করে ফেলছি। তো ফাইনালি আমি আসলে যে কাজটি করলাম, আমার সেকেন্ড লাস্ট নোডের নেক্সট অর্থাৎ লাস্ট নোডটিকে ফ্রি করে দিলাম এবং সেকেন্ড লাস্ট নোডের নেক্সটে এবার নাল অ্যাসাইন করে দিলাম। তার মানে ওই নোডটির শেষে এখন আর নতুন কোনো নোড নেই। তো আমি এখান থেকে আমার কারেন্ট যে হেড ছিল তাকে রিটার্ন করে ফেললাম। তো আমার পপ ফাংশনটি কাজ ডিফাইন করা শেষ হয়ে গেল। আমরা এটিকে প্রোটোটাইপিং করে দিচ্ছি। তো আমি এবার কারেন্টলি যেই আমার তৈরি করা স্ট্যাকটা ছিল, সেখানে সবশেষে এই জায়গায় এসে পপ ফাংশনটিকে কল করছি। তো পপ ফাংশনের কাছে আমি এস নামে যে স্ট্যাকটি রয়েছে তাকে পাঠাচ্ছি এবং সেই ফাংশনটি প্রতিবার আমাকে নতুন হেডটিকে রিটার্ন করবে। তো আমরা হেডটিকে নতুনভাবে রিঅ্যাসাইন করে নিলাম। সো এই কাজটি করার পরে আমি আমার পুরো স্ট্যাকটিকে আরেকবার একটু প্রিন্ট করে দেখি যে কি অবস্থা দাঁড়ালো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কারেন্ট লিস্টটা ছিল 1 2 3 4। আমি পপ করেছি একটা নোট, সে একটা নোটকে পপ করে কারেন্ট যেই স্ট্যাকটা আছে সেটা হচ্ছে 1 2 3। এই স্টেপের পরে আমি যদি আরেকটা পপ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার কারেন্টলি যেই স্ট্যাকটা ছিল 1 2 3, সে সেখানকার সবশেষ নোড বা টপ নোডটিকে রিমুভ করে নতুন যে স্ট্যাকটি এখন আমার আছে সেটাতে দুইটা এলিমেন্ট রেখেছে। একইভাবে আমি চাইলে আরেকবার পপ ফাংশনটা কল করে টেস্ট করতে পারি। তো আমি দেখছি যে আমার লাস্ট নোডটি বা টপ নোডটি আবারও রিমুভ হয়েছে। আমরা আরো একবার এই পপ ফাংশনটিকে কল করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে একটা নোড ছিল এবং সেই নোডটাই ডিলিট হয়ে গেল। এখানে আমরা চাইলে আমাদের যে প্রিন্ট ফাংশনটি রয়েছে তাকে একটু মডিফাই করে ফেলতে পারি, যে যদি আমার হেড নোড ইকুয়াল নাল হয় তাহলে আমি প্রিন্ট করছি যে আমার স্ট্যাক ইজ এমটি। তাহলে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো যে লাস্ট নোডটি পপ করার পরে আমার স্ট্যাকটি কারেন্টলি এমটি অবস্থায় আছে। এ পর্যায়ে যদি আমি আরো একবার পপ করতে চাই, আমার কাছে কোনো নোড নেই, তারপরেও আমি একবার পপ করতে চাইলাম, তাহলে কিন্তু আমাকে বলছে যে স্ট্যাক ওভারফ্লো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্যাকের ফাংশনালিটিস। তো আমরা আরেকবার একটু রিক্যাপ করি যে আমরা আসলে একটি স্ট্যাক ডাটা স্ট্রাকচার তৈরি করতে চাচ্ছি। একটি স্ট্যাকের মধ্যে আমরা মাল্টিপল এলিমেন্টকে স্টোর করতে পারি এবং মাল্টিপল এলিমেন্ট স্টোর করার যে ইনসার্টশন পজিশন সেটা হচ্ছে কারেন্টলি যে কটা এলিমেন্ট থাকবে তার শেষে নতুন এলিমেন্টটি ইনসার্ট হবে, অর্থাৎ নতুন এলিমেন্টটি লাস্ট এলিমেন্ট হিসেবে ইনসার্ট হবে। তো কাজটি করার জন্য আমরা একটি স্ট্যাক নোড ডিজাইন করেছি, যার মধ্যে আমরা একটি ইন্টিজার ভ্যারিয়েবল রেখেছি এবং কারেন্ট এলিমেন্টের নেক্সট এলিমেন্টের অ্যাড্রেসটাকে অ্যাসাইন করার একটি পয়েন্টার রেখেছি।
এই স্ট্রাকচারটাকে আমরা একটা নতুন ডাটা টাইপ হিসেবে এখানে টাইপ ডেফ করেছি, সেই ডাটা টাইপটির নাম আমরা ব্যবহার করেছি স্ট্যাক। আমরা মূলত ডিজাইন করতে চাচ্ছি পুশ, পপ, টপ, সাইজ এবং এমটি ফাংশন। পুশ করার জন্য আমাকে একটি নতুন নোড তৈরি করতে হবে এবং নতুন নোডটিকে এক্সিস্টিং নোডগুলোর শেষে ইনসার্ট করতে হবে। এ কারণে আমরা একটা অতিরিক্ত ক্রিয়েট নোড ফাংশন তৈরি করে নিয়েছি। এই ফাংশনটির কাজ হচ্ছে একটি নতুন নোড ডাইনামিক মেমরি অ্যালোকেশনের মাধ্যমে তৈরি করা এবং সেই নতুন নোডের অ্যাড্রেসটি রিটার্ন করা। এরপর আমরা পুশ ফাংশন তৈরি করেছি। আমার যদি কারেন্টলি কোনো নোড না থাকে, অর্থাৎ আমার স্ট্যাকটি যদি এমটি থাকে, তাহলে আমি একটি নতুন নোড তৈরি করব এবং সেই নতুন নোডটি আমার হেড হিসেবে পুশ ফাংশন থেকে রিটার্ন হবে। যদি আমার কারেন্টলি এক বা একাধিক এলিমেন্ট থাকে, তাহলে আমি পুরো লিস্টটিকে ট্রাভার্স করব এবং লিস্টের লাস্ট নোডের অ্যাড্রেসটি বের করব এবং লাস্ট নোডের শেষে নতুন নোডটিকে অ্যাপেন্ড করব বা চেইনিং করব এবং যথারীতি আমরা আমাদের কারেন্ট স্ট্যাকের হেডটাকে রিটার্ন করে দেব। এরপর আমরা আমাদের স্ট্যাকটি প্রিন্ট করার জন্য একটি প্রিন্ট ফাংশন তৈরি করে নিয়েছি। যদি আমার স্ট্যাকটি এমটি থাকে, অর্থাৎ স্ট্যাকের হেড নোডটি নাল হয়, তাহলে আমাদের স্ট্যাক ইজ এমটি একটি মেসেজ প্রিন্ট হবে। আদারওয়াইজ আমরা স্ট্যাকটিকে ট্রাভার্স করব, প্রত্যেকটা নোডে গিয়ে তার ভ্যালুটা প্রিন্ট করব এবং নেক্সট নোডটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব। যদি নেক্সটে আর কোনো নোড না থাকে, তাহলে টেম্পোরারি ভ্যারিয়েবলটা নাল হবে এবং আমাদের ট্রাভার্সালটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আমরা একটি এমটি ফাংশন তৈরি করেছি। এমটি ফাংশনের কাজ হচ্ছে, আমার যদি হেডটি নাল থাকে, তার মানে আমার স্ট্যাকটি এমটি, সুতরাং ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। সে কাজটিকে আমরা এখানে সংক্ষেপে রিটার্ন নট হেড ব্যবহার করেছি। এছাড়া আমরা একটি সাইজ ফাংশন তৈরি করেছি, যার কাজ হচ্ছে আমার কারেন্ট যে স্ট্যাকটি বলা হবে তার সাইজ কত সেটি কাউন্ট করা। সাইজ কাউন্ট করার জন্য আমরা স্ট্যাকের হেড থেকে শুরু করে শেষ পর্যন্ত ট্রাভার্স করলাম। প্রত্যেকটা স্টেপে আমি কাউন্ট এক এক করে ইনক্রিমেন্ট করলাম এবং আমার ট্রাভার্সাল শেষে আমি কাউন্টের ভ্যালুটাকে রিটার্ন করলাম। টপ ফাংশনটির কাজ ছিল যে আমার স্ট্যাকে সবশেষ ইনসার্ট হওয়া যে ভ্যালুটি রয়েছে সেই নোডের ভ্যালুটাকে রিটার্ন করা। অথবা আমরা অপোজিট ভাবে চিন্তা করতে পারি যে আমি যদি একটি পপ অপারেশন রান করি, তাহলে যেই এলিমেন্টটা পপ হবে, অর্থাৎ আমার স্ট্যাকে লাস্ট ইনসার্ট হওয়া এলিমেন্ট, সেটি হচ্ছে আমার টপ ভ্যালু। সো এই কাজটি করার জন্য আমাদেরকে পুরো লিস্টটি ট্রাভার্স করতে হবে। যদি এমন হয় আমার হেডে কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ আমার স্ট্যাকটা এমটি, সেক্ষেত্রে আমরা একটি এমন এলিমেন্ট বা একটা এমন ভ্যালু রিটার্ন করলাম যেটা আমার মূল স্ট্যাক ডেটা স্ট্রাকচারে বিলং করে না, জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য। আদারওয়াইজ আমরা পুরো স্ট্যাকটিকে ট্রাভার্স করে লাস্ট নোডের অ্যাড্রেসটি খুঁজে বের করেছি এবং লাস্ট নোডের ভ্যালুটাকে রিটার্ন করেছি। এছাড়া আমরা পপ ফাংশন তৈরি করেছি। পপ ফাংশনের কাজ ছিল আমার কারেন্ট যে স্ট্যাকটা থাকবে তার লাস্ট ইনসার্ট হওয়া ভ্যালুটাকে ডিলিট করে ফেলা। তো যেটা সবার শেষে ইনসার্ট হয়েছে সেটাই সবার আগে রিমুভ হবে। এই কাজটি করার জন্য আমাদের আসলে লাস্ট নোডের অ্যাড্রেস এবং সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেস জানা দরকার। পাশাপাশি আমার যদি স্ট্যাকটা এমটি থাকে, তাহলে আমি সেটাকে স্ট্যাক আন্ডারফ্লো হিসেবে ডিফাইন করেছি। যদি আমার কাছে একটাই নোড থাকে, তাহলে আমি সেই একমাত্র নোডটিকে ডিলিট করলাম এবং নতুন হেড হিসেবে নাল রিটার্ন করলাম। এবং যদি আমার কাছে ২ বা ততোধিক নোড থাকে বা এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে আমি আসলে এখানে সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেসটি খুঁজে বের করলাম। সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেস খুঁজে বের করার জন্য আমাদের এই হোয়াইল কন্ডিশনের ট্রাভার্সালে আমরা প্রত্যেকটা স্টেপে কারেন্ট নোডের নেক্সট নোড আছে কি না সেটা টেস্ট করে করে সামনে আগিয়েছি। সো আমি এখানে আসলে সেকেন্ড লাস্ট নোডে যখন আছি, তখন আমি চেক করতেছি যে আমার নেক্সট যে নোড, অর্থাৎ লাস্ট নোড, তারপরে আর কেউ নেই, সুতরাং আমি আর সামনে আগাইনি। তো আমার লাস্ট ভ্যারিয়েবলের মধ্যে আসলে সেকেন্ড লাস্ট নোডের অ্যাড্রেসটি রয়েছে। তো আমরা সেই সেকেন্ড লাস্ট নোডে বসে
লাস্ট নোড অর্থাৎ সেকেন্ড লাস্ট নোডের নেক্সট নোডটাকে আসলে ফ্রি করে ফেলেছি এবং সেকেন্ড লাস্ট নোডের নেক্সট হিসেবে নাল অ্যাসাইন করেছি এবং যথারীতি আমাদের কারেন্ট হেডটাকে রিটার্ন করেছি। এখানে আমরা অপারেশনগুলো একটু এক্সপ্লোর করে দেখেছি যে সবগুলো অপারেশন সঠিকভাবে কাজ করছে কিনা।